প্রতিদিনই ঢাকার রাস্তায় নামছে অবৈধ রিকশা। যানজট কমাতে 3 চাকার বদলে গণপরিবহন বাড়ানোর তাগিদ নগর পরিকল্পনাবিদদের। অগ্রগতির ধারা অব্যাহত থাকলে 2027 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বেরিয়ে আসবে বাংলাদেশ, বলছে আংটাডের রিপোর্ট। রাজধানীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জেএমবি সদস্য নিহত। নারায়ণগঞ্জে 20,000 টাকার মুক্তিপণ না পেয়ে শিশুকে হত্যা। এবং নির্বাচনী হাওয়ায় সরগরম সাভার পৌরসভা। মেয়র পদে তৎপর আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী, মাঠে নেই বিএনপি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এবার বিস্তারিত। প্রতিবেশী অনেক দেশ যখন 3 চাকার বদলে 4 চাকার যানের দিকে ঝুঁকছে, তখন বাংলাদেশে দিন দিনই বাড়ছে এর সংখ্যা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকায় যানজট কমাতে রিকশার মতো অযান্ত্রিক পরিবহন কমিয়ে গণপরিবহনের সংখ্যা বাড়াতে হবে। এতে মানুষের কর্মঘণ্টা যেমন বাঁচবে, তেমনি সচল থাকবে সড়কপথ। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের 5ম পর্ব আজ। আশপাশে অনেক দেশের তুলনায় যোগাযোগ ব্যবস্থায় এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা শ্রীলঙ্কার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার গল্প বেশি দিন আগের নয়। এসব দেশে একসময় রিকশা চললেও এখন একেবারে রিকশামুক্ত। উন্নত বাস, ট্যাক্সি ও ট্রেন দিয়ে তারা সাজিয়েছে নিজেদের যোগাযোগ ব্যবস্থা। প্রতিবেশী দেশ ভারতেও একসময় প্রচুর সংখ্যায় রিকশা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তারাও মন দিয়েছে রিকশা মুক্তির দিকে। 2000 সাল থেকে রিকশা চলাচলের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। কেবল কলকাতার কিছু পাড়া মহল্লায় রিকশার অনুমতি আছে। নয়াদিল্লি সরকারও প্রাধান্য দিচ্ছে বাস, ট্রেন ও মেট্রো রেলের মতো গণপরিবহনকে। তবে বাংলাদেশের চিত্র ভিন্ন। অর্থনীতিতে মধ্যম আয়ে উঠলেও যোগাযোগ ব্যবস্থা রয়ে গেছে 60-এর দশকের মতো। গণপরিবহন ব্যবস্থায় উন্নতি নেই। 10 লাখ রিকশার চাপে গতি হারাচ্ছে রাজপথ। ফলে প্রতিদিন যানজটে জাতাকলে পিষ্ট হচ্ছেন ঢাকাবাসী। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এভাবে যুগ যুগ ধরে রিকশার মতো অযান্ত্রিক বাহন রাজপথে রেখে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন সম্ভব নয়। আমরা নিয়মিত দেখতে পাই ফাঁক ফোকরে বিভিন্ন জনকে টাকা পয়সা দিয়ে এই প্রধান সড়কেও কিন্তু রিকশা চলছে, যার জন্য যানজট হচ্ছে এবং মোটরযানের গতি প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে, এমনকি অ্যাক্সিডেন্ট হয়। যে পরিমাণ সড়ক দরকার সেটা আমরা বানাতে পারিনি। সুতরাং রিকশা একটা ধীর গতির যান, যে রাস্তার ক্ষমতা খেয়ে ফেলে এবং একটা জাংশনের যে ডিসচার্জ সেটাকে কমিয়ে দেয়। আজকে আপনারা যারা ক্যালকাটায় যাবেন, যদি দেখেন যানজটের অবস্থাটা অনেক উন্নত হয়েছে, তার বিহাইন্ডে কিন্তু রিকশাকে নিয়ন্ত্রণ করার মতো একটা দৃঢ় রাজনৈতিক প্রত্যয় তারা দেখাতে পেরেছে। রিকশা কমানোর সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়াতে সড়ক পরিবহন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিলেন তারা। একই সঙ্গে সামাজিক বিপর্যয় রোধে রিকশা চালকদের জন্য করতে হবে বিকল্প কাজের ব্যবস্থা। পৃথিবীর সব জায়গায় যে গুরুত্বপূর্ণ বাহন হিসেবে চিহ্নিত বাহনটা সেটা হলো বাস। বাসকে দিতে হবে হলো সর্বোৎকৃষ্ট জায়গাটা। সেইটা জায়গাটা দেওয়ার পর যে অংশটুকু থাকবে, রিকশা যেহেতু বাসের একটা সহযোগী একটা বাহন হবে, সেই জন্য তাকে সমান্তরাল আমরা একটা সার্ভিস লেনের মধ্যে যদি রেখে কানেক্টিভিটিটা স্টেশন টু গলি গলি করি, এই যে আমরা বলছি খুব দ্রুত আমরা অর্থনৈতিক উন্নতি করতে চাই, তাহলে দ্রুত গতির কিন্তু আমাদের পরিবহন ব্যবস্থা লাগবে। আমরা যদি বাস সার্ভিসকে আধুনিক করতে পারি এবং সাধারণ মানুষকে বাসের প্রতি আগ্রহান্বিত করতে পারি, বাসের মাধ্যমে আমি যদি আমার এলাকায় নেমে পায়ে হেঁটে যেতে পারি, এই সিস্টেমটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে ঢাকা শহরের এই প্রধান সড়কগুলিতে রিকশা চলাচলের সংখ্যা কমে যাবে। যানজট কমাতে প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধে কঠোর শাস্তির বিধান করার তাগিদ দিলেন এই দুই বিশেষজ্ঞ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
বর্তমান অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত থাকলে 2027 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারবে। তবে এজন্য কৃষিক্ষেত্রের উন্নয়নের উপর জোর দিতে হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আংটাডের রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানায়। একই সঙ্গে মানব উন্নয়ন সূচকেও অগ্রগতি ধরে রাখতে পরিকল্পনা নিয়ে এগোতে হবে বলে মনে করেন তারা। আরো জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। বর্তমানে বিশ্বের যে 48টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকায় রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে স্বল্পোন্নত দেশের দারিদ্র্য কমানোই বড় চ্যালেঞ্জ। তবে এরই মধ্যে মাথাপিছু আয়ের উন্নতির কারণে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পা রেখেছে। আর এই ধারা ধরে রাখতে পারলে আগামী 12 বছরের মধ্যেই মধ্যম আয়ের দেশের তালিকায় যেতে পারে বাংলাদেশ। 9 বছর পরে হয়তো স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ বের হবে। তবে এটার জন্য যে প্রস্তুতিটা প্রয়োজন হবে, এটার ফলে যে পরিবর্তনগুলো আমাদেরকে মিট করতে হবে এবং নতুন যে আমাদের আরো প্রতিযোগিতামূলক বাজারের ভিতরে যেতে হবে, সার্বিকভাবে যে আমাদের দেশের উন্নয়ন পরিকল্পনা আছে এবং উন্নয়ন নীতিগুলো আছে সেটাকে মাথায় রেখে ঢেলে সাজানোর কথা আমরা বলছি। বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হলে কৃষিতে বিপ্লব ঘটানোর কোনো বিকল্প নেই বলে মনে করছে সংস্থাটি। আর এজন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কৃষি খাতের জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। গ্রামীণ অর্থনীতির বৈপ্লবিক রূপান্তর ব্যতি রেখে পৃথিবীর কোন দেশ নিম্ন মধ্য আয়ের দেশের থেকে উচ্চ মধ্য আয়ের দেশে যেতে পারেনি। বাংলাদেশও এটা না করে যেতে পারবে না। সেহেতু নীতি নির্ধারকদের অবশ্যই গ্রামীণ অর্থনীতিতে, কৃষিতে, গ্রামীণ গরিব মানুষ, গ্রামীণ মহিলা শ্রমিক এদের দিকে নজর দিতে হবে, পরিবেশের দিকে নজর দিতে হবে। এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে মানব উন্নয়ন সূচকেরও উন্নয়ন করতে হবে বলে জানান তারা। স্বল্পোন্নত দেশগুলি হল 2030 সালের অভিষ্ট বাস্তবায়নের যুদ্ধক্ষেত্র। অর্থাৎ এইসব দেশে যদি সেটা বাস্তবায়ন না হয় তাহলে 2030 সালের অভিষ্ট বাস্তবায়িত হবে না। কৃষির সঙ্গে শিল্পের সঠিক সমন্বয় হলে নির্ধারিত সময়ের আগেই সবগুলো সূচকে উন্নয়ন ঘটানোর সুযোগ বাংলাদেশের রয়েছে বলেও মনে করে সিপিডি। সঞ্জয় অধিকারী, RTV।